প্রধানমন্ত্রীকে যে সমস্ত সাংবাদিকরা প্রেস কনফারেন্সের নামে তৈলমর্দন করতো সেগুলোর ভিডিও বিটিভিতে দেখাতে থাকেন যে দিস ওয়ার ইউর জবস। আপনি সাংবাদিকদের প্রশ্ন করার বদলে ওই যে মোজাম্মেল বাবু, হ্যাঁ নেত্রী নেত্রী আপনি যা বলেছেন যুদ্ধ নয় শান্তি চাই, আমি মিউনিকে গিয়ে দেখলাম, এটাই স্লোগান। আরে গরু, যুদ্ধ নয় শান্তি চাই আমি 1984 সালে শুনছি, তখন আপনার নেত্রী কেবল বাংলাদেশে এসছে। দালালি করারও তো একটা ল্যাঙ্গুয়েজ থাকে। শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে দিল্লির একটা এনে একটা যে কোনো বাহিনীর প্রধানের কি নাম যে কোনো ওদের একটা রেস্ট হাউসে রেখেছে। তো সুতরাং শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, এই শব্দগুলো বারবার দেখান। এরা তো মৌলবাদীর চেয়ে মৌলবাদী। আমাদের ভারতের দেখলাম অনেক বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধুর কয়েকটা স্ক্লাপচার ভাঙা হয়েছে দেখে কাঁদছে। আরে পাগল, ওইটা বঙ্গবন্ধুর দেখে ভাঙেনি, ওইটা ভেঙেছে শেখ হাসিনার বাপ বলে। মেয়ের কৃতকর্ম এত খারাপ যে মানুষ বঙ্গবন্ধু বলে ভাঙেনি, ভেঙেছে এটা হাসিনার বাপ। যে কারণে আমি মনে করি এই সরকারকে সহযোগিতা করবো। হ্যাঁ, আমি একটা বিষয়ের সঙ্গে বিএনপির সঙ্গে একমত বা অন্যান্য দলের সঙ্গে নুরুল হক নূর মান্না ভাইদের সঙ্গে, যে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারেরই উচিত অন্তত বেসিক কয়েকটা সেক্টরে, বিচার বিভাগে, প্রশাসনে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনে আমরা এই সংস্কার করতে চাই। মোটা দাগে কথাগুলো বলা, রাজনৈতিক দলগুলো বলুক না বলুক, তারপরে সেগুলো করতে সময় লাগবে। কিন্তু আমি এই একই সুযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে, আপনারা অনেকে খোলসের মধ্যে গুটিয়ে ফেলছেন, আপনারা উন্মোচিত হন, সমাজের নানা শ্রেণী পেশার স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেন। আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা, সাংবাদিকদের স্বাধীনতার ক্ষেত্রে, আমি উদাহরণ দিয়ে বলছি, রুশদ ভাই আপনাকে সম্মান দেওয়ার জন্য বলছি না, রুশদ ভাইদের মতো সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন যে কিরকম প্রেস, ইভেন প্রেস, রুশদ ভাই ওই আইনটার নাম হচ্ছে প্রেস কাউন্সিল অ্যাক্ট। এই যে হু কথাতেই সাংবাদিকদের বিরুদ্ধে সব রাজনীতিবিদরা মানহানি মামলা করে দেয়, একটু দুর্নীতির কথা লিখলে 50 কোটি 100 কোটি টাকার সাংবাদিকদের হয়রানি। প্রেস কাউন্সিল একটাকে সচল করা যায় কিভাবে, যাতে কোর্টে না গিয়ে আগে ওখানেই অনেকগুলো সমস্যার সমাধান হয়। আমি সেক্টর ওয়াইজ বলছি। সেরকম বুদ্ধিজীবীদের মধ্যে বিশ্ববিদ্যালয়, আপনি বিশ্ববিদ্যালয়ের কে স্বায়ত্তশাসিত করার জন্য যে অর্ডিন্যান্স গুলো আছে, প্রয়োজনে সেগুলোতে যেগুলো লুফল আছে গণতান্ত্রিক করেন, কাজ শুরু করেন। আজকে একটা ভালো লাগলো, এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত একজন বিদগ্ধ বিচারপতি মানুষ ইসলাম চৌধুরী সাহেব, অত্যন্ত জুডিশিয়াস এবং অত্যন্ত জ্ঞানী মানুষ, সাহসী মানুষ, ওনাকে দিয়ে একটা তদন্ত কমিশন করেছে। অন্যান্য সদস্যরাও ভালো আলোড়িত। এই গুম খুন গত 16 বছরে যে র্যাব, পুলিশ এবং অন্যান্য সংস্থার হাতে হয়েছে, সেটার ব্যাপারে নিরপেক্ষ তদন্ত, এগুলো হোক। একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হোক, কারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে এইভাবে তিলে তিলে হত্যা করেছে। আমি সবার জেল ফাঁসি চাচ্ছি না, একটা জাদুঘর হোক যে বিচার বিভাগকে এই কয়টা লোক ধ্বংসের কাজ করেছে শেখ হাসিনার সঙ্গে। মিডিয়াকে সরকারের আজ্ঞাবহ করেছে। আপনি প্রধানমন্ত্রীকে যে সমস্ত সাংবাদিকরা প্রেস কনফারেন্সের নামে তৈলমর্দন করতো সেগুলোর ভিডিও বিটিভিতে দেখাতে থাকেন যে দিস ওয়ার ইউর জবস। আপনি সাংবাদিকদের প্রশ্ন করার বদলে ওই যে মোজাম্মেল বাবু, হ্যাঁ নেত্রী নেত্রী আপনি যা বলেছেন যুদ্ধ নয় শান্তি চাই, আমি মিউনিকে গিয়ে দেখলাম, এটাই স্লোগান। আরে গরু, যুদ্ধ নয় শান্তি চাই আমি 1984 সালে শুনছি, তখন আপনার নেত্রী কেবল বাংলাদেশে এসছে। দালালি করারও তো একটা ল্যাঙ্গুয়েজ থাকে, একটু শিক্ষিত হয়ে করতে হয়। তারপরে যে রূপারা কি সাংবাদিকতা, আমি বিশ্বাস করেন প্রধানমন্ত্রীর প্রেস, মানে সাবেক পলায়নকৃত প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স দেখলে আমি টিভি অফ করে দিতাম। মানে আমার একটা, আমি রুশদ ভাই বা সিনা ভাইয়ের মতো শান্ত মানুষ না হলে হয়তো জীবনে আরো আগাতে পারতাম। আমি কিছু সময় ইরিটেট হয়ে যেতাম। আমার মুক্তিযোদ্ধা পিতাকে বলতাম, বাবা এর জন্য তুমি যুদ্ধ করছিলা সরকারি চাকরি ছেড়ে দিয়ে? তা আমার আব্বা বলতো, বেটা আমি তো বুঝি, আমরা তো বুঝিনি যে এই দেশের এই 12টা বাজবে। তো এরকম এগুলো আপনারা দেখান, মানুষই ঘৃণা করবে। এবং হাজার কোটি টাকার মালিক তো হয়েছে এগুলো করে। হ্যাঁ না, মালিক হয়েছে, টাকা এখন নিয়ে বসে থাকেন। শোনেন, সিনা এম এ সাইদ, আবু রুশ, সৈয়দ মামুন মাহবুব গর্ব করে বলে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো মাথা উঁচু করে বাঁচবো, যেই সরকারে আসবে পালাবো না, কলা পাতায়ও যাব না, নৌকার ঘাটেও যাব না।
আমরা বিবেক দিয়ে কথা বলবো। হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি করে আমরা সবার আগে বলবো, নিশ্চয়ই রুশ ভাই বলবে, সিনা ভাই বলবে, বলছে ওনারা, আমিও বলবো। এটা বলবো বাংলাদেশকে ভালোবাসি বলে। আরেকটা কথা আমি শেষ করি, আমাদের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ, ছাত্রদের প্রতি। আমি আপনার পুরাতন দু একটা টকশো যদি আপনি দেখেন, আমি বারবার বলেছিলাম বাংলাদেশে নাগরিকদের নাগরিক হয়ে থাকতে হবে। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, গণ অধিকার, এনি দল, আপনি নাগরিক ঐক্য, কিন্তু আপনি নাগরিক আগে থাকবেন। ওই যে বহুবার দিন আমি উদাহরণ দিয়েছি, রাজনৈতিক নেতা নেত্রীকে যখন আপনি বাবা মায়ের মতো কদম সালাম করে শ্রদ্ধা করা শুরু করবেন, তখন থেকে আপনি আপনার নেতা নেত্রীকে প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলবেন। নেতা নেত্রীকে যখন দেবী বানাবেন, তখন দেবীর পরিণতি হবে হেলিকপ্টারে করে ঘুরছে। এবং ভারত এত ভালোবাসলেও ভারত প্রকাশ করছে না শেখ হাসিনা কোথায় আছে। আমার দিল্লির এক বন্ধু বলল, আমার এক আইনজীবী বন্ধু, যে মাঝরাতে হঠাৎ হেলিকপ্টার যাওয়ায়, ও পশ এলাকায় থাকে দিল্লির কর্নাট প্লাসের আশপাশে, বললো আমরা ভিডিও করেছি, দিল্লির আকাশে এত রাতে কোনদিন হেলিকপ্টার ওড়ে না। পরে বিভিন্ন সাংবাদিকদের উকিল, লয়ার তো ওরা আরো বড়, ইন্ডিয়ান বড় দেশের সুপ্রিম কোর্টের লয়ার, ওরা খোঁজ নিয়েছে শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে দিল্লির একটা এনে একটা যে কোনো বাহিনীর প্রধানের কি নাম, যে কোনো ওদের একটা রেস্ট হাউসে রেখেছে। তো সুতরাং শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, এই শব্দগুলো বারবার দেখান। আমার বক্তব্য হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানে আমরা ওয়াদা করছিলাম, রুশ ভাই, সিনা ভাইয়ের মনে থাকবে, এই প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ করে সব দল মিলে, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, তখন কমিউনিস্ট পার্টিও অন্তত সাংগঠনিকভাবে শক্তিশালী, সবাই ওয়াদা করেছিল, এই হাসানুল হক ইনু, যে জাতীয় পার্টির বুদ্ধিজীবীর ব যার গায়ে লেখা থাকবে তাদেরকে আমরা কোনোদিন আর সমাজে গ্রহণ করব না। মোটামুটি জাতীয় পার্টিকে নিয়েই শেখ হাসিনা 96-তে ক্ষমতা দখল করলো, মানে ক্ষমতায় আসলো। সুতরাং যাতে এই ফ্যাসিস্টরা পুনর্বাসিত না হতে পারে, কিছু ক্ষেত্রে কিছু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সন্তুষ্ট করে এই আদর্শহীন রাজনীতির বন্ধ করতে গেলে সব সময় জনগণকে পাহারাদার থাকতে হবে। আমি মামুনও কি করব, এটারও পাহারা দিতে হবে সাধারণ আইনজীবীদের। এবং তাহলেই মামুন ভাই একটু ইন্টারফেয়ার করি, আওয়ামী লীগের লোকজন জামাতেও যোগ দিচ্ছে, ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। হ্যাঁ, এটাই আমি তো বললাম, যে বিচারপতিরা, আমি শেষ করে দিচ্ছি রুশ ভাই, যে বিচারপতিরা শেখ হাসিনার নির্দেশে বেগম জিয়াকে অন্যায়ভাবে জেল দিয়ে হাইকোর্টে বিচারপতি হয়েছে, হাইকোর্টে যে বিচারপতিরা বেগম জিয়া, শেখ হাসিনা এবং তাপসদের নির্দেশে তারেক জিয়ার কণ্ঠরুদ্ধ করেছে, সাধারণ মানুষকে জেলে পুরেছে, সেই বিচারপতিদের পদত্যাগের আন্দোলনে বিএনপি লজ্জা পাচ্ছে কেন? আমি বিএনপির আইনজীবী সংগঠনকে জিজ্ঞেস করছি না, আমি বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্র কমিটিকে জিজ্ঞেস করছি, আপনাদের একজন ভাই হিসাবে। আসুন দ্বিধাদ্বন্দ্ব ভুলে রাষ্ট্রটাকে সংস্কার করি। ক্ষমতায় আপনারাই থাকবেন, ভালো কাজ করলে বারবার জিতবেন, কিন্তু রাষ্ট্রটাকে সংস্কার করতে দেন। অপ্রিয় কাজ কোনো রাজনৈতিক দল বাংলাদেশে করতে পারে না, এটা বহুবার প্রমাণ হয়েছে। অপ্রিয় কাজটা ইউনূস সাহেবদের মতো অপ্রিয় মানুষদের করতে দেন। হ্যাঁ, আপনারা, আমরা সবাই মিলে তাকে সহায়তা করি যেন তারা রাইট ট্র্যাকে থাকে। এবং আমরা অবশ্যই বলবো আপনারা আরো আগান, কিন্তু কোনো ব্ল্যাকমেইল করার চেষ্টা আমরা কেউ করব না, এটা জনগণ মেনে নেবে না। এটা আনসাররা দৌড় দিয়ে বুঝতে পারছে যে এই বাংলাদেশ 5ই আগস্টের পরে অন্য বাংলাদেশ। দৌড়াদৌড়ি দেওয়ার দরকার নাই, সবাই ধীর স্থির হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করি। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে মনে হয় 72 ঘন্টা যে আলটিমেটাম ছিল পল্লী বিদ্যুতের, সেটাও তো ওরা তুলে নিল। কেন তুলে নিল জানি না। না, আলটিমেটাম দিয়ে আপনি এখানে আর এখন বাংলাদেশে মানুষের আজকে দেখলাম তুলে নিল সেটা আলটিমেটাম। আনসারকে এক সাংবাদিক জিজ্ঞেস করছে, ভাই দৌড়াচ্ছেন কেন? কয় ভাই আটকা রাখেন, অসুবিধা আছে, দৌড়াচ্ছি। আমরা এটা চাই না। একটা জিনিস কি সবাই ভুলে যায়, যে বর্তমানে এশিয়াতে যত নেতা আছে, নেত্রী আছে, যারা প্রেসিডেন্ট, রাষ্ট্র বা সরকার প্রধান, এমনকি ধরেন আসে অন্যান্য জায়গা, তো ডক্টর ইউনূসের প্রোফাইলের মতো একজন কেউ আছেন না? তাইলে এই সমস্ত গর্ধপরা মানে ওই দিল্লিতে বসে, ওই আমেরিকাতে বসে কিভাবে এখানে মানে গুটি চালাচালি করে মনে করে যে তারা আমি করতে পারবে?
আমি আমি হাসিনা আপা, রুশদ ভাই এবং সিনা ভাইয়ের কাছ থেকে জাস্ট 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি। নরেন্দ্র মোদী 2002 সালে প্রোগ্রাম করেছিল একটা জনগোষ্ঠীর মানুষের উপর, আমি ধর্ম বলতে রাজি না, মানুষের উপরে, মানে ঘটনাক্রমে মুসলমান ছিল গুজরাটে। আমেরিকা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার দিন পর্যন্ত আমেরিকা তাকে ভিসা দিত না। আমাদের বুদ্ধিজীবীদেরও কিন্তু বিজেপি আরএসএস কে, যেটা রুশদ ভাই বলেছে, এরা তো মৌলবাদীর চেয়েও মৌলবাদী। আমাদের ভারতের দেখলাম অনেক বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধুর কয়েকটা স্ক্লাপচার ভাঙা হয়েছে দেখে কাঁদছে। আরে পাগল, ওইটা বঙ্গবন্ধু দেখে ভাঙেনি, ওইটা ভেঙেছে শেখ হাসিনার বাপ বলে। মেয়ের কৃতকর্ম এত খারাপ যে মানুষ বঙ্গবন্ধু বলে ভাঙেনি, ভেঙেছে এটা হাসিনার বাপ। তো সেরকম আমাদের আর এই নরেন্দ্র মোদীর দলের একজন এমপি আছে, প্রজ্ঞা মহারাজ, প্রজ্ঞা মহিলা, সে বলেছে গোডসে হচ্ছে আমার কাছে হিরো, যে বাপুকে হত্যা করেছিল, অর্থাৎ মহাত্মা গান্ধীকে। এবং আরএসএস কে ইন্ডিয়ান গভর্নমেন্ট 7 বছর ব্যান রেখেছিল মহাত্মা গান্ধীর হত্যার জন্য। সেই আরএসএস এখন ক্ষমতায়। আরএসএস হচ্ছে নরেন্দ্র মোদীদের পলিটিক্যাল ফিলোসফিক্যাল গাইড। কাজেই ভারতের মুখে মানায় না আমাদের এখানকার অসাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলা। আমাদের এখানে অন্য মাংস খাওয়ার জন্য কাউকে হত্যা হয় না, আর ভারতে গরুর মাংস আমরা একটু সিনা ভাইয়ের কাছে শুনি। অনেক ধন্যবাদ।